তো চূড়ান্তভাবে বলা যায় উত্তর কোরিয়া আজও একটি জটিল কৌশলগত রাষ্ট্র, যা মানবিক দুর্দশা, সামরিক শক্তি এবং আন্তর্জাতিক কূটনীতির মিশ্রণে টিকে আছে। এটি বিশ্ব শান্তির জন্য সরাসরি হুমকি হতে পারে, তবে একই সাথে এটি একটি কৌশলগত খেলায় অংশগ্রহণ করছে যা রাষ্ট্রটিকে টিকিয়ে রাখার জন্য তৈরি। প্রিয় দর্শক, আজকের এই ডকুমেন্টারিতে আমরা প্রবেশ করতে যাচ্ছি এক রহস্যময় এবং বিতর্কিত ভূখণ্ডে। সেটা হচ্ছে উত্তর কোরিয়া, পৃথিবীর অন্যতম গোপনীয় দেশ, যেখানে বাইরের দুনিয়ায় চোখে যা দেখা যায়, বাস্তবে তার অন্তরালে লুকিয়ে থাকে বহু অজানা কাহিনী, রাজনৈতিক কৌশল, সামরিক শক্তির প্রদর্শন। প্রশ্ন হচ্ছে, এই উত্তর কোরিয়া আসলে কেমন ভবিষ্যৎ বয়ে আনতে চলেছে? এটি কি বিশ্ব শান্তির জন্য এক ভয়ঙ্কর হুমকি, নাকি বিশ্ব রাজনীতির দাবায় ব্যবহৃত এক অনন্য কৌশল? উত্তর কোরিয়া নিয়ে আলোচনা মানেই শুরু হয় এক বিচ্ছিন্নতাবাদী রাজনীতি ও সামরিক শক্তি প্রদর্শন দিয়ে। সারা পৃথিবীর গণমাধ্যম যখনই এই দেশটিকে নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করে, তখনই সবার চোখে ভেসে ওঠে এক সামরিক মিছিলে হাজার হাজার সেনা, শক্তিশালী ক্ষেপণাস্ত্র আর সর্বত্র বিরাজমান এক নায়কতন্ত্রের প্রতিচ্ছবি। কিন্তু এই দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে এক জটিল বাস্তবতা, যেখানে মানুষের জীবনযাপন, অর্থনীতি, সমাজ ব্যবস্থা এবং রাজনৈতিক আদর্শ মিলেমিশে তৈরি করেছে এক বিশেষ ধরনের রাষ্ট্র। উত্তর কোরিয়া, বা আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পিপল রিপাবলিকান অফ কোরিয়া, অর্থাৎ সংক্ষেপে যেটাকে বলা হয় ডিপিআরকে, প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই। সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক দ্বন্দ্বের ফলশ্রুতিতে বিভক্ত হয়েছিল কোরীয় উপদ্বীপ। দক্ষিণে গড়ে উঠেছিল দক্ষিণ কোরিয়া, আর উত্তরে জন্ম নেয় এক সমাজতান্ত্রিক রাষ্ট্র, যেটি পরবর্তীতে পরিণত হয় বিশ্বের সবচেয়ে কঠোর এক নায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে। এই দেশটির বর্তমান নেতা কিম জং উন, যিনি তার দাদা কিম ইল সুং এবং বাবা কিম জং ইলের পর শাসন ক্ষমতা গ্রহণ করেন। কিম পরিবারই এই রাষ্ট্রকে 3 প্রজন্ম ধরে নিয়ন্ত্রণ করছে। তাদের হাতে রাষ্ট্র শুধু রাজনৈতিক ক্ষমতা নয়, বরং সামরিক শক্তি, অর্থনৈতিক সম্পদ এবং মানুষের জীবনযাত্রার প্রতিটি দিক নিয়ন্ত্রিত। কিন্তু প্রশ্ন হলো, এই শক্তি ও নিয়ন্ত্রণ আসলে উত্তর কোরিয়াকে কোথায় নিয়ে যাচ্ছে? একদিকে তারা নিজেদের টিকিয়ে রাখতে পারমাণবিক অস্ত্র উন্নয়নের পথে এগিয়েছে, যা সারা পৃথিবীর জন্য উদ্বেগের বিষয়। অন্যদিকে তাদের এই পদক্ষেপ কি আসলেই এক ভয়ঙ্কর হুমকি, নাকি বৈশ্বিক কূটনীতির দাবায় নিজেদের টিকিয়ে থাকার একটি চতুর কৌশল? এই ডকুমেন্টারিতে প্রতিটি অধ্যায়ে আমরা গভীরে প্রবেশ করব উত্তর কোরিয়ার ইতিহাস, সামরিক শক্তি, পারমাণবিক নীতি, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, সমাজ ব্যবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। আমরা চেষ্টা করব খুঁজে বের করতে উত্তর কোরিয়ার ভবিষ্যৎ আসলে কোন পথে এগোচ্ছে। তো প্রথমত আমরা দেখে নিব ইতিহাস ও উৎপত্তি, অর্থাৎ বিভক্ত কোরীয় উপদ্বীপ। উত্তর কোরিয়ার ভবিষ্যৎ বোঝার জন্য আমাদের অবশ্যই ফিরে তাকাতে হবে এর ইতিহাসে। কোরীয় উপদ্বীপের ইতিহাস হাজার বছরের পুরানো, কিন্তু আধুনিক ভূ রাজনীতির কাঠামোতে এটি একেবারেই নতুন করে আঁকা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দখলে ছিল গোটা কোরীয় উপদ্বীপ। যুদ্ধ শেষে জাপানের আত্মসমর্পণের পর এই ভূখণ্ড ভাগ হয়ে যায়। উত্তরে সোভিয়েত ইউনিয়নের প্রভাব আর দক্ষিণে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ। 1948 সালে দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। দক্ষিণে জন্ম নেয় রিপাবলিক অফ কোরিয়া আর দক্ষিণ কোরিয়া, যা উত্তরে জন্ম নেয় ডেমোক্রেটিক পিপল রিপাবলিক অফ কোরিয়া বা উত্তর কোরিয়া। এই বিভক্তির ফলশ্রুতিতেই শুরু হয় দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব। 1950 সালে কোরীয় যুদ্ধ শুরু হয়, যা চলেছিল 1953 সাল পর্যন্ত। এই যুদ্ধে উত্তর কোরিয়ার সমর্থন পায় সোভিয়েত ইউনিয়ন ও চীনের কাছ থেকে, আর দক্ষিণ কোরিয়াকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের বাহিনী। 3 বছরের ভয়াবহ যুদ্ধে লাখ লাখ মানুষের প্রাণ যায়, কিন্তু শেষ পর্যন্ত কোনো পক্ষই জয়লাভ করতে পারেনি। যুদ্ধ থেমেছিল এক যুদ্ধবিরতির মাধ্যমে, কিন্তু এখনো পর্যন্ত কোরীয় উপদ্বীপে শান্তি চুক্তি হয়নি। অর্থাৎ প্রযুক্তিগত ভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়া এখনো যুদ্ধে লিপ্ত অবস্থায় আছে। এই যুদ্ধের ফলেই গড়ে ওঠে উত্তর কোরিয়ার সামরিক মনোভাব ও প্রতিরক্ষা কেন্দ্রিক রাষ্ট্রনীতি। রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কিম ইল সুং বুঝেছিলেন, যদি টিকে থাকতে হয় তবে সামরিক শক্তিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তাই শুরু থেকেই উত্তর কোরিয়া গড়ে তুলেছিল এক সামরিক প্রথম নীতি, যা পরবর্তীতে আরো কঠোরভাবে বাস্তবায়িত হয়। এই সামরিক দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত হয় আদর্শবাদ, অর্থাৎ জুচে নামে পরিচিত এক বিশেষ রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করেন কিম ইল সুং। এর মূল দর্শন হলো স্বনির্ভরতা, অর্থাৎ রাষ্ট্রকে বাইরের কারোর উপরে নির্ভর না করে নিজস্ব শক্তি, সম্পদ এবং কৌশল দিয়ে টিকিয়ে থাকতে হবে। এই আদর্শই উত্তর কোরিয়ার জাতীয় দর্শনে পরিণত হয়, যা পরবর্তীতে দেশটিকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে তোলে। তবে এখানে একটি বড় প্রশ্ন থেকেই যায়, এই বিচ্ছিন্নতা কি উত্তর কোরিয়ার শক্তি বাড়িয়েছে, নাকি আরো দুর্বল করে
তুলেছে। একদিকে তারা নিজেদের স্বাধীনতা ও ক্ষমতাশালী হিসেবে দাবি করে, অন্যদিকে তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, খাদ্য সংকট এবং অর্থনীতির ধ্বংসের মুখে পড়ে। উত্তর কোরিয়ার সামরিক শক্তি এবং পারমাণবিক নীতি চলুন আমরা বিশ্লেষণ করি। তো প্রিয় দর্শক, উত্তর কোরিয়ার নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সামরিক মিসাইল, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক আর এক শাসক যিনি সেনাদের সামনে দাঁড়িয়ে হাত নাড়ছেন। বাস্তবতা হলো উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পরিচয়ের মূল কেন্দ্রে রয়েছে সামরিক শক্তি। তাদের জাতীয় দর্শনকে বলা হয় সংগুন বা সামরিক প্রথম নীতি। এই নীতি শুধু প্রতিরক্ষা নয়, রাষ্ট্রের অর্থনীতি, সমাজনীতি, আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রে সেনাবাহিনীকেই বসিয়েছে। উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে বলা হয় কোরিয়ান পিপলস আর্মি অর্থাৎ KPA। সদস্য সংখ্যা আনুমানিক 12 থেকে 13 লক্ষ। সক্রিয় সৈন্য আর রিজার্ভ ও আধা সামরিক বাহিনী মিলে সংখ্যা দাঁড়ায় প্রায় 60 লক্ষ। এর ফলে এটি বিশ্বের অন্যতম বৃহৎ স্থায়ী সেনাবাহিনী। সেনাদের কঠোর প্রশিক্ষণ, রাজনৈতিক ব্রেইন ওয়াশ এবং নেতার প্রতি নিঃশর্ত আনুগত্যই তাদের বৈশিষ্ট্য। এখন প্রশ্ন হচ্ছে, তাদের আসল শক্তি কোথায়? কেবল সেনার সংখ্যায় নয়, বরং অস্ত্রাগারে। উত্তর কোরিয়ার সামরিক ভান্ডারে রয়েছে হাজার হাজার আর্টিলারি, ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং সাবমেরিন। তবে এগুলো আধুনিক প্রযুক্তির খুব বেশি উন্নত নয়। অনেক অস্ত্রই পুরনো সোভিয়েত প্রযুক্তি ভিত্তিক। কিন্তু যেটি পৃথিবীর দৃষ্টি কেড়েছে সেটি হলো তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। 1980-এর দশক থেকেই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উন্নয়ন শুরু করে। প্রথম দিকে তারা স্কাড মিসাইলের উপরে নির্ভরশীল ছিল, কিন্তু ধীরে ধীরে তারা নিজেরাই উন্নত রকেট প্রযুক্তি তৈরি করে। আজ উত্তর কোরিয়ার হাতে রয়েছে শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ এবং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ ICBM। তাদের সর্বশেষ পরীক্ষিত মিসাইল যেমন ওয়াসং 15 এবং হওয়াসং 17 তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এটি শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় উদ্বেগের বিষয়। কিন্তু ক্ষেপণাস্ত্রই সব নয়। কোরিয়ার আসল শক্তি নিহিত তাদের পারমাণবিক কর্মসূচিতে। 2006 সালে তারা প্রথম সফল পারমাণবিক পরীক্ষা চালায়। এরপর থেকে একাধিকবার ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান বারবার এই কর্মসূচি বন্ধ করতে চাপ সৃষ্টি করেছে। জাতিসংঘ একাধিকবার নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু উত্তর কোরিয়া কোনো চাপেই নতি স্বীকার করেনি। তাদের নেতারা বারবার ঘোষণা করেছেন পারমাণবিক অস্ত্র তাদের রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার ঢাল। যুক্তি হলো, যদি ইরাক বা লিবিয়ার মতো রাষ্ট্রগুলোর কাছে পারমাণবিক অস্ত্র থাকতো তবে বিদেশি শক্তি তাদের তাদের সরকার পতন করতে পারত না। সুতরাং উত্তর কোরিয়ার জন্য পারমাণবিক অস্ত্র শুধু প্রতিরক্ষা নয়, বরং শাসক পরিবারকে টিকিয়ে থাকারও নিশ্চয়তা। এখন যদি বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় উত্তর কোরিয়ার এই পারমাণবিক নীতি মূলত 3টি উদ্দেশ্যের কাজে ব্যবহৃত হয়। প্রথমত, প্রতিরক্ষা কৌশল। যুক্তরাষ্ট্রের হাজার হাজার সেনা রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপানে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটির উপস্থিতি উত্তর কোরিয়ার জন্য সরাসরি হুমকি। তাই তারা মনে করে পারমাণবিক অস্ত্র ছাড়া টিকিয়ে থাকা সম্ভব নয়। দ্বিতীয়ত, কূটনৈতিক দর কষাকষি। উত্তর কোরিয়া বুঝে গেছে যদি তাদের হাতে পারমাণবিক বোমা থাকে তবে বড় শক্তিধর তাদের উপেক্ষা করতে পারবে না। অতীতে বহুবার দেখা গেছে তারা যখন কোনো নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে তখনই যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়ার সঙ্গে নতুন আলোচনায় শুরু হয়। অর্থাৎ তারা অস্ত্রকে ব্যবহার করছে এই ধরনের রাজনৈতিক মুদ্রার মতো। তৃতীয়ত, অভ্যন্তরীণ বৈধতা। কিম পরিবারকে শাসক টিকিয়ে রাখতে জাতীয়তাবাদী আবেগ উচকে দেওয়া প্রয়োজন। তারা জনগণকে বোঝাতে চায়, আমরা সারা পৃথিবীর বিরুদ্ধে লড়ছি, আমরা কেবল আমাদের নেতাই আমাদের রক্ষা করতে পারেন। পারমাণবিক কর্মসূচি তাই জনগণের মনোবল বাড়ানোর হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয়। তবে এর বিপদও কম নয়। পারমাণবিক অস্ত্রের প্রতিটি পরীক্ষা উত্তর কোরিয়াকে আরো বেশি করে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করেছে। জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞায় তাদের অর্থনীতি ভেঙে পড়েছে, খাদ্য সংকট মারাত্মক আকার ধারণ করেছে। তবুও কিম শাসক গোষ্ঠী পারমাণবিক কর্মসূচি ছাড়তে রাজি নয়, কারণ তাদের মতে অস্ত্র না থাকলে শাসন ব্যবস্থাই ভেঙে পড়বে। এখানে একটি গভীর প্রশ্ন উঠে আসে, উত্তর কোরিয়া কি আসলেই এই অস্ত্র ব্যবহার করতে চায়? বিশ্লেষকরা মনে করেন উত্তর কোরিয়া সরাসরি কোনো পারমাণবিক যুদ্ধ চায় না, কারণ যুদ্ধ শুরু হলে তাদের রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। বরং তারা এই অস্ত্রকে ব্যবহার করছে ডিটারেন্স বা প্রতিরোধক শক্তি হিসাবে। তারা চায় বিশ্বের অন্য শক্তিগুলো বুঝুক উত্তর কোরিয়াকে আক্রমণ করলে ভয়ঙ্কর পরিণতি হতে পারে। তবে এটি বিশ্বের জন্য বড় সমস্যা, কারণ যখন একটি ছোট বিচ্ছিন্ন রাষ্ট্র হাতে পারমাণবিক অস্ত্র তুলে নেয় তখন অনিশ্চয়তা বাড়ে। তারা যদি কখনো ভুল হিসেবে করে ফেলে বা কোনো উত্তেজনার মুহূর্তে সীমান্তের সংঘর্ষে ঘটে যায় তবে সেই ভুলেই শুরু হতে পারে এক বিধ্বংসী যুদ্ধ। তাই আজ আন্তর্জাতিক মহল দাঁড়িয়ে আছে এক অদ্ভুত বাস্তবতায়। একদিকে সবাই উত্তর কোরিয়ার অস্ত্রকে ভয় পায়, অন্যদিকে সবাই জানে তারা পুরো
পুরোপুরি যুদ্ধ চাইছে না। এর ফলে উত্তর কোরিয়া হয়ে উঠেছে এক আনপ্রেডিক্টেবল পাওয়ার, এক অনিশ্চয়তার শক্তি। সামরিক শক্তি আর পারমাণবিক কর্মসূচির কারণে উত্তর কোরিয়া বিশ্ব মঞ্চে একেবারেই আলাদা জায়গা দখল করেছে। অর্থনৈতিকভাবে দুর্বল হলেও সামরিক ও পারমাণবিক ক্ষমতার কারণে তারা কোনো না কোনোভাবে সুপার পাওয়ার কূটনীতির কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। এটাই তাদের কৌশল, অস্ত্র দিয়ে ভয় দেখানো, অস্ত্র দিয়ে দর কষাকষি আর অস্ত্র দিয়েই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা। তো চলুন কথা বলি কিম পরিবারের শাসন এবং সমাজ ব্যবস্থা নিয়ে। হ্যাঁ, উত্তর কোরিয়ার ইতিহাস, সামরিক শক্তি ও পারমাণবিক নীতি নিয়ে আলোচনা করার পর এবার আমাদের প্রবেশ করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অধ্যায়ে, কিম পরিবারের শাসন ব্যবস্থা ও উত্তর কোরিয়ার সমাজ। এই রাষ্ট্রটি আজ যা, তার পেছনে মূল চালিকা শক্তি হলো কিম বংশের একনায়কতান্ত্রিক শাসন। পৃথিবী ইতিহাসে খুব কম দেশই আমরা এমন উদাহরণ পাই যেখানে এক পরিবার প্রজন্মের পর প্রজন্ম পুরো জাতিকে শাসন করছে। সেই শাসন জনগণের জীবনের প্রতিটি স্তরে গভীরভাবে প্রথিত হয়ে আছে। উত্তর কোরিয়ার প্রথম নেতা ছিলেন কিম উইল সং। তিনি নিজেকে দেশের প্রতিষ্ঠাতা এবং জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার নেতৃত্বেই গড়ে ওঠে জুছে দর্শন, অর্থাৎ স্বনির্ভরতার আদর্শ। কিম ইল সুং এর শাসন ছিল নিছক রাজনৈতিক নয়, বরং ধর্মীয় আবহে পূর্ণ। জনগণকে শেখানো হয় তিনি কেবল নেতা নয়, বরং জাতির মুক্তিদাতা, এমনকি আধা ঈশ্বরীয় এক চরিত্র। তার প্রতিকৃতি সর্বোচ্চ ঝুলছে বাড়ির দেওয়ালে, অফিসে, স্কুলে, গ্রামগঞ্জে। শিশুদের পাঠ্য বই থেকে শুরু করে টেলিভিশন অনুষ্ঠান পর্যন্ত সব জায়গায় কেবল কিম ইল সুং এর প্রশংসা। তার মৃত্যুর পর ক্ষমতায় আসেন তার ছেলে কিম জং ইল। তিনি উত্তর কোরিয়ার রাজনৈতিক অবকাঠামোকে আরো কঠোর করে তোলেন। তার আমলে শুরু হয় দুর্ভিক্ষ, খাদ্য সংকট এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা। তবুও জনগণকে বোঝানো হয় এই দুর্ভিক্ষ আসলে দেশের উপরে বিদেশি ষড়যন্ত্রের ফল। কিম জং ইলকে দেখানো হয় সর্বজ্ঞ ও শক্তিমান নেতা হিসাবে। বলা হতো তিনি সঙ্গীতে পারদর্শী, সিনেমা বানাতে জানেন, এমনকি তার জন্মের সময় আকাশে অদ্ভুত আলো দেখা গিয়েছিল। এমন অলৌকিক গল্প প্রচার করা হয়, উদ্দেশ্য একটাই, নেতাকে দেবতার মর্যাদায় প্রতিষ্ঠা করা। এরপর ক্ষমতায় আসেন কিম জং ইউন, বর্তমান যিনি শাসক রয়েছেন। অল্প বয়সেই তিনি দায়িত্ব নেন। তার প্রথম দিকে অনেকেই ভেবেছিল হয়তো তিনি ক্ষমতায় টিকতে পারবেন না, কিন্তু তিনি দ্রুতই প্রমাণ করেন শক্ত হাতে তিনি দেশকে নিয়ন্ত্রণ করছেন। তার আমলে ক্ষেপণাস্ত্র, পারমাণবিক কর্মসূচি আরো জোরদার হয়। একই সঙ্গে তিনি আধুনিক ইমেজও গড়ে তুলেছেন। কখনো হাসি মুখে জনগণের সাথে মিশছেন, আবার কখনো বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন, কিন্তু অন্তরালে রয়ে গেছে আগের মতোই কঠোর একনায়কতন্ত্র। কিম পরিবারের শাসনতন্ত্রের অথবা শাসনের বৈশিষ্ট্য হল সম্পূর্ণ নিয়ন্ত্রণ। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি সংগঠন, এমনকি প্রতিটি পরিবারের ভেতরের দলের প্রভাব বিস্তৃত। উত্তর কোরিয়ার রাজনৈতিক দল বলতে মূলত একটি, ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া। এটাই দেশের শাসক দল এবং অন্য কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই। নির্বাচন হয় বটে, কিন্তু সেই নির্বাচনে ভোটারদের হাতে কেবল থাকে এক প্রার্থী, কিম পরিবারকে মনোনীত প্রতিনিধি। এখন চলুন দেখি সমাজ ব্যবস্থার বাস্তব চিত্র কি। উত্তর কোরিয়ার সাধারণ মানুষের জীবনে কোনো স্বাধীনতা নেই। নাগরিকরা মুক্তভাবে ভ্রমণ করতে পারে না, ইন্টারনেট ব্যবহার করতে পারে না, এমনকি বাইরের সংবাদপত্র বা টেলিভিশনও দেখতে পারে না। সমস্ত গণমাধ্যম কেবল রাষ্ট্রীয় প্রচারণা চালায়, যেখানে নেতা আর দলের প্রশংসা ছাড়া আর কোনো কিছু নেই। জনগণকে ছোটবেলা থেকেই শেখানো হয় তাদের জীবনের মূল লক্ষ্য হলো রাষ্ট্র ও নেতাকে সেবা করা। শিক্ষা ব্যবস্থাতেও একই প্রভাব। শিশুদের প্রাথমিক স্তর থেকেই শেখানো হয় কিম পরিবারের অবদান, তাদের ত্যাগ, তাদের মহত্ব। ইতিহাসের পাঠ্য বই এমন ভাবে রচিত যে মনে হয় কিম পরিবার ছাড়া কোরীয় জাতির কোনো অস্তিত্বই সম্ভব নয়। এমনকি গণিতের বইও দেখানো যায় কিম ইল সুং এর জন্ম হয়েছিল কত সালে, বা কিম জং ইল কত বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এসব প্রশ্ন গণিতের সমীকরণের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ধর্মীয় স্বাধীনতা নেই বললেই চলে। আনুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়া নাস্তিক রাষ্ট্র, কিন্তু বাস্তবে কিম পরিবারের চারপাশে তৈরি হয়েছে এক ধরনের ব্যক্তি পূজার ধর্ম। জনগণকে বাধ্য করা হয় তাদের প্রতিকৃতির প্রণাম করা জানাতে, তাদের প্রতি আনুগত্যের শপথ নিতে। যে কোনো ধরনের ভিন্ন মত বা সমালোচনা কঠোর শাস্তিযোগ্য অপরাধ। রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা সর্বোচ্চ এবং সর্বত্র গুপ্তচরের মতো কাজ করে। প্রতিবেশী যদি কারোর বিরুদ্ধে অভিযোগ করে তবে সেই ব্যক্তি কারাগারে যেতে পারে, এমনকি তার পুরো পরিবারকেও শাস্তি দেওয়া হতে পারে। সবচেয়ে ভয়ের জায়গা হলো শ্রম শিবির বা রি-এডুকেশন ক্যাম্প। ভিন্ন মতাবলম্বীদের বা সরকারের চোখে সন্দেহভাজন মানুষদের এসব ক্যাম্পে পাঠানো হয়। সেখানকার অবস্থা ভয়াবহ। ক্ষুধা, জোরপূর্বক শ্রম, নির্যাতন আর মৃত্যুর আশঙ্কা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বহুবার এসব ক্যাম্পের ভয়াবহ চিত্র তুলে ধরেছে, কিন্তু উত্তর কোরিয়ার সবসময় অস্বীকার করছে। তবে এর মধ্যে একটা ভিন্ন দিক রয়েছে। উত্তর কোরিয়ার জনগণের মধ্যে এক ধরনের জাতীয়তাবাদী গর্ব তৈরি করা হয়েছে। তাদের শেখানো হয়
আমরা গোটা পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের নেতা আমাদের রক্ষা করছেন। এই মনোভাব জনগণের মধ্যে একটি অদ্ভুত ঐক্য সৃষ্টি করেছে। তারা কষ্ট পাচ্ছে, দুর্ভিক্ষে ভুগছে, কিন্তু তবুও তারা নেতার প্রতি অন্ধ আনুগত্য দেখাচ্ছে। কিম পরিবারের শাসন ব্যবস্থা মূলত ভয়, প্রচারণা আর আনুগত্যের মিশ্রণ। ভয় সৃষ্টি করা হয় যাতে কেউ ভিন্ন মত প্রকাশ না করে, প্রচারণা চালানো হয় যাতে জনগণ বিশ্বাস করে তাদের নেতা আসলেই সর্বশক্তিমান, আনুগত্য দাবি করা হয় যাতে পুরো সমাজ একসঙ্গে কেবল একজন নেতার অধীনে চলে। এই ব্যবস্থার ফলে উত্তর কোরিয়া হয়ে উঠেছে এক অনন্য রাষ্ট্র, যেখানে অর্থনীতি ভেঙে পড়লেও, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকলেও, জনগণ কষ্ট পেলেও শাসন ব্যবস্থা টিকে আছে। আর এর পেছনে মূল কারণ কিং পরিবারের সেই লৌহ কঠিন নিয়ন্ত্রণ। তো চলুন দেখে নিই অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবন কেমন ওখানে। আমরা এতক্ষণ আলোচনা করেছি উত্তর কোরিয়ার ইতিহাস, সামরিক শক্তি এবং কিং পরিবারের শাসন ব্যবস্থা নিয়ে, কিন্তু একটি রাষ্ট্রকে বোঝার জন্য কেবল রাজনীতি এবং সামরিক শক্তি নয়, জনগণের জীবন, তাদের দৈনন্দিন সংগ্রাম এবং অর্থনৈতিক বাস্তবতাও সমান গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব উত্তর কোরিয়ার অর্থনীতি আসলে কি অবস্থায় আছে আর সাধারণ মানুষ কিভাবে তাদের জীবনযাপন করছেন। উত্তর কোরিয়ার অর্থনীতি ভিত্তি হলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বা স্টেট কন্ট্রোল ইকোনমি। এখনকার সমস্ত সম্পদ, শিল্প কারখানা, জমি, এমনকি শ্রম শক্তিও রাষ্ট্রের মালিকানাধীন। ব্যক্তিগত মালিকানায় সুযোগ প্রায় নেই বললেই চলে। সরকার ঠিক করে দেয় কে কোথায় কাজ করবে, কি উৎপাদন হবে, কত বেতন পাওয়া যাবে। ফলে বাজার ভিত্তিক অর্থনীতি এখানে কার্যত অনুপস্থিত। 1950-এর দশক থেকে 1970 দশক পর্যন্ত উত্তর কোরিয়া একসময় যথেষ্ট শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেছিল। সোভিয়েত ইউনিয়ন ও চীনের সাহায্যে তারা শিল্পায়ন করে ভারী শিল্প ও অবকাঠামো নির্মাণ করে। সে সময় দক্ষিণ কোরিয়ার তুলনায় উত্তর কোরিয়ার অনেক এগিয়ে ছিল, কিন্তু 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পরপরই এই সহায়তা বন্ধ হয়ে যায়। ফলে উত্তর কোরিয়ার অর্থনীতি ধসে পড়ে। 1990-এর মাঝামাঝি সময়ে দেশটি ভয়াবহ দুর্ভিক্ষের শিকার হয়। এটিকে বলা হয় আর্ডুয়াস মার্চ বা কষ্টকর অগ্রযাত্রা। লাখ লাখ মানুষ খাদ্যের অভাবে মারা যায়। আন্তর্জাতিক সংস্থা ও প্রতিবেশী দেশগুলো মানবিক সহায়তা পাঠালেও তা পর্যাপ্ত ছিল না। সরকার অনেক সময় সেই সাহায্য জনগণের কাছে পৌঁছাতেও দেয়নি, বরং সেনাবাহিনী ও শাসক গোষ্ঠীর জন্য সংরক্ষণ করেছে। এই ভয়াবহ দুর্ভিক্ষ এখনো উত্তর কোরিয়ার জনগণের মনে এক মোচনীয় দাগ হয়ে আছে। আজকের দিনে উত্তর কোরিয়ার অর্থনীতি মূলত তিনটি ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। প্রথমত সামরিক অর্থনীতি, অর্থাৎ রাষ্ট্রের অধিকাংশ সম্পদ ব্যয় হয় সেনাবাহিনী ও অস্ত্র কর্মসূচিতে। সামরিক প্রথম নীতি অনুসারে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও সাধারণ মানুষের কল্যাণের চেয়ে সামরিক শক্তিকেই বেশি অগ্রাধিকার দেওয়া হয়। দ্বিতীয়ত প্রাকৃতিক শক্তি। উত্তর কোরিয়ার পাহাড়ি অঞ্চলে প্রচুর খনিজ সম্পদ রয়েছে, কয়লা, লৌহ, আকরিক, ম্যাগনেসাইট, এমনকি বিরল মাটির খনিজ। কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে এগুলো আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা কঠিন হয়ে পড়ে। তবুও কিছু অংশ চীন ও রাশিয়ার মধ্যে গোপনে বিক্রি করা হয়। তৃতীয়ত কৃষি ও সীমিত বাজার ব্যবস্থা। যদিও রাষ্ট্র কৃষি নিয়ন্ত্রণ করে, তবুও 2000-এর দশক থেকে কিছুটা পরিবর্তন এসেছে। স্থানীয় গ্রামে ক্ষুদ্র আকারের বাজার গড়ে উঠেছে, যাকে বলা হয় জামমাদান। এখানে কৃষকরা কিছু পণ্য বেচাকেনা করতে পারে। এভাবে এক ধরনের ছায়া অর্থনীতি তৈরি হয়েছে, যা সরকার পুরোপুরি বন্ধ করতে পারেনি। অনেক ক্ষেত্রে জনগণ এই ছোট বাজারের উপরই নির্ভর করে বেঁচে আছে। এখন চলুন দেখি সাধারণ মানুষের জীবন কেমন। হ্যাঁ, উত্তর কোরিয়ার সাধারণ মানুষ প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত রাষ্ট্র কর্তৃক নির্ধারিত কাজে যুক্ত থাকে। কেউ কারখানা, কেউ কৃষিক্ষেত্র, কেউ সেনাবাহিনীতে। বেতন অত্যন্ত কম, বাজারে পণ্য সামগ্রীর দাম অনেক বেশি। ফলে মানুষ প্রায়শই রেশন ব্যবস্থার উপরে নির্ভর করে, কিন্তু এই রেশনও অনেক সময় পর্যাপ্ত আসে না। খাদ্য সংকট উত্তর কোরিয়ার সবচেয়ে বড় সমস্যা। চাল, ভুট্টা, আলু এই সবই তাদের মূল খাদ্য। অনেক সময় মানুষ ঘাস, শেকড় কিংবা অখাদ্য জিনিস খেয়ে বেঁচে থাকে, এমন ভয়াবহ তথ্য আন্তর্জাতিক সংস্থাগুলো প্রকাশ করেছে। চিকিৎসার ব্যবস্থা খুবই দুর্বল। বড় শহরে কিছু হাসপাতাল সামান্য সুযোগ সুবিধা থাকলেও গ্রামের হাসপাতালগুলোতে প্রাথমিক ওষুধ পর্যন্ত পাওয়া যায় না। শিশু মৃত্যু হার অনেক বেশি। তবুও সরকার প্রচারণা চালায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বের সেরা। শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে হলেও এর মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক প্রভাব বিস্তার। স্কুলে শিশুদের পড়ানো হয় কিভাবে তারা নেতা ও রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখাবে। বিদেশি ভাষা শেখা সীমিত, প্রযুক্তিগত শিক্ষা দুর্বল। ফলে জনগণ বাইরের দুনিয়ার সঙ্গে তাল মেলাতে পারেন না। যাতায়াত ব্যবস্থা সাধারণ মানুষের জন্য প্রায় অপ্রাপ্য। সাধারণ মানুষ বিদেশ ভ্রমণ করতে পারে না। গ্রাম থেকে শহরে যেতে হলে সরকারের অনুমতি লাগে। রাজধানী পিয়ংইয়ং এ যারা বসবাস করে তারা তুলনামূলক সুবিধাপ্রাপ্ত। সেখানে বিদ্যুৎ, খাদ্য ও সুযোগ সুবিধা কিছুটা ভালো, কিন্তু পিয়ংইয়ং এ বসবাস করার অনুমতি সবার নেই। কেবল শাসক গোষ্ঠী ও রাজনৈতিকভাবে বিশ্বস্ত মানুষরাই সেখানে থাকতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক শ্রেণীবিন্যাস। উত্তর কোরিয়ার সমাজকে সংঘ
সুঙ্গ বুন নামে একটি শ্রেণী ব্যবস্থায় ভাগ করা হয়েছে। কারোর পরিবার যদি বিপ্লবের সময় কিম ইল সুংকে সমর্থন করে থাকে তবে সেই পরিবার উচ্চ শ্রেণীতে পড়ে এবং তারা ভালো সুযোগ পায়। আবার কারোর পরিবার যদি শত্রু হিসেবে চিহ্নিত হয়ে থাকে তবে তাদের সন্তান সন্ততিরা বৈষম্যের শিকার হয়। এর ফলে উত্তর কোরিয়ার নাগরিকরা জন্মগতভাবে নির্ধারিত ভাগ্যের মধ্যে বন্দী। তবে সব কষ্টের মধ্যেও জনগণ ধীরে ধীরে কিছু ফাঁক ফোকর খুঁজে নিয়েছে। কালোবাজার, সীমান্ত দিয়ে চোরাচালান, এমনকি বিদেশি চলচ্চিত্র গোপনে দেখা, এসব এখন বাস্তবতা। বিশেষ করে চীনের সঙ্গে সীমান্ত এলাকায় মানুষ ইউএসবি ড্রাইভে করে দক্ষিণ কোরিয়ার সিনেমা বা পশ্চিমা গান পাচ্ছে। এগুলো দেখে তরুণ প্রজন্ম ধীরে ধীরে বুঝতে পারছে বাইরের পৃথিবী কেমন। ধরা পড়লে কঠিন শাস্তি, তবুও এটাই অনেকের কাছে জীবনের আনন্দের একমাত্র উৎস। সব মিলিয়ে বলা যায় উত্তর কোরিয়ার অর্থনীতি একটি ভাঙাচোরা কাঠামোর উপরে দাঁড়িয়ে আছে। একদিকে রাষ্ট্র সামরিক শক্তিতে বিপুল অর্থ ব্যয় করছে, অন্যদিকে সাধারণ মানুষ প্রতিদিন খাদ্য আর বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। অথচ রাষ্ট্র প্রায়শই বলে আমরা পৃথিবীর সবচেয়ে সুখী জাতি। বাস্তবতা ও প্রচারণার এই বিশাল ফারাকই উত্তর কোরিয়ার অর্থনীতি ও সমাজ ব্যবস্থার প্রকৃত চিত্র। জনগণ বেঁচে আছে অদম্য সহিষ্ণুতা দিয়ে, আবার শাসক গোষ্ঠী বেঁচে আছে অস্ত্র আর ভয় দেখানোর কৌশলে। তো চলুন দেখে নিই উত্তর কোরিয়ার অর্থনৈতিক বাস্তবতা এবং মানবিক কি সংকট চলছে। তো উত্তর কোরিয়ার ভবিষ্যৎ বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক হলো এর অর্থনৈতিক কাঠামো এবং মানবিক বাস্তবতা। অর্থনীতি কেবল একটি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নয়, বরং এর আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকেও নির্ধারণ করে। উত্তর কোরিয়ার ক্ষেত্রে অর্থনীতি একদিকে সরকারের স্বপ্নের হাতিয়ার, অন্যদিকে জনগণের দুঃখ কষ্টের প্রধান কারণ। এই অধ্যায়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে উত্তর কোরিয়ার অর্থনীতি গঠিত হয়েছে, এর প্রধান বৈশিষ্ট্যগুলো কি, কেমন ভাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশটিকে প্রভাবিত করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এর ভেতরের মানবিক সংকটগুলো কিভাবে বিশ্ব রাজনীতিকে নতুন প্রশ্নের মুখোমুখি করছে। তো প্রথমত অর্থনৈতিক মডেল এবং কেন্দ্রীভূত কাঠামো কি। উত্তর কোরিয়ার অর্থনীতি পুরোপুরি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত। পুঁজিবাদী বিশ্বে যেখানে বাজার প্রতিযোগিতা ও বেসরকারি খাতের আধিপত্য, সেখানে উত্তর কোরিয়ার জুচে নীতির মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন একটি কাঠামো বিশ্বাসী। এখানে কৃষি শিল্প এমনকি ক্ষুদ্র উৎপাদন সবকিছুই রাষ্ট্রের নিয়ন্ত্রণে। কারখানা মালিকানা জনগণের হাতে নয়, সরকারের হাতে। ভূমি কৃষকের নয়, রাষ্ট্রের। জনগণ শ্রম দেবে কিন্তু উৎপাদনের দায়িত্ব রাষ্ট্রের। এর ফলে জনগণের উদ্যোগী শক্তি নষ্ট হয় আর উন্নয়নের পরিবর্তে দেখা দেয় স্থবিরতা। উত্তর কোরিয়ার নেতারা প্রায়ই বলেন আমরা স্বয়ংসম্পূর্ণ, কিন্তু বাস্তবতা দেশটির সম্পদ সীমিত এবং এর ব্যবহার অদক্ষ। কৃষি ক্ষেত্রে উৎপাদন কম, শিল্পক্ষেত্রে আধুনিকত যন্ত্রপাতির অভাব আর জ্বালানি খরচে চরম সংকট। ফলে রাষ্ট্রের পরিকল্পনা যতই শক্তিশালী শোনাক না কেন, বাস্তব অর্থনীতি টলমল অবস্থায় দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব কি চলছে। অর্থনীতির অন্যতম বড় সমস্যা হলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। 2006 সালে উত্তর কোরিয়া প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। এরপর থেকেই দেশটির উপরে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বহু রাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞা বিশেষত ব্যাংকিং ও আর্থিক লেনদেন সীমিত করেছে, বিদেশি বিনিয়োগ বন্ধ করেছে, তেল ও জ্বালানি আমদানি কঠোরভাবে সীমিত করেছে, রপ্তানি বিশেষত কয়লা, লোহা ও টেক্সটাইল খাতকে ধ্বংস করেছে। এর ফলে উত্তর কোরিয়ার অর্থনীতি চরম সংকটে পড়ে। সরকার মিত্র দেশ চীন ও রাশিয়ার উপরে নির্ভরশীল হয়ে পড়ে, কিন্তু তারাও আন্তর্জাতিক চাপের কারণে সীমিত সহায়তা দেয়। ফলে দেশটির উন্নয়ন কার্যত থমকে যায়। কালোবাজারি এবং অপ্রকাশিত অর্থনীতি। তবে বাস্তবতা হলো রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও উত্তর কোরিয়ার জনগণ টিকে থাকার জন্য বিকল্প পথ বের করেছে। সেখানেই জন্ম নিয়েছে কালোবাজার এবং জ্যামমারাং সংস্কৃতি। অর্থাৎ রাষ্ট্রের দোকানে যেখানে খাবার মেলে না, সেখানে সাধারণ মানুষ চোরাই পথে পণ্য সংগ্রহ করে, বিক্রি করে এবং অপ্রকাশিত অর্থনীতি চালিয়ে যায়। এই কালোবাজারি বহু মানুষের জীবন বাঁচিয়ে রেখেছে, কিন্তু রাষ্ট্র এটিকে কখনো পুরোপুরি ভাঙতে পারেনি, আবার সম্পূর্ণ মেনেও নেয়নি। ফলে এই দ্বৈত অর্থনীতির ব্যবস্থা দেশটির ভেতরে এক অদ্ভুত বাস্তবতা তৈরি করেছে। সরকার মুখে বলছে আমরা স্বনির্ভর, অথচ জনগণ বাঁচছে অবৈধ বাণিজ্যের উপরে নির্ভর করে। খাদ্য সংকট এবং দুর্ভিক্ষ। হ্যাঁ, উত্তর কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট ঘটেছিল 1990 এর দশকে, যেটিকে বলা হয় অর্থনৈতিক দুর্ভিক্ষ অথবা ম্যাচিং কষ্টের সময়। তখন লাখ লাখ মানুষ অনাহারে মারা যায়। সেই সময় থেকে আজ পর্যন্ত খাদ্য সংকট উত্তর কোরিয়ার জীবনে অংশ। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির অভাব, রাসায়নিক সার সংকট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মিলিয়ে উৎপাদন কমে যায়। জাতিসংঘের একাধিক রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ার প্রায় 40% জনগণ এখনো খাদ্য ঘাটতির শিকার।
শিশুরা অপুষ্টিতে ভুগছে, হাসপাতালগুলোতে ওষুধ নেই, সাধারণ মানুষ প্রতিদিন বেঁচে থাকার লড়াই করছে। অথচ সরকার এই সময়ে বিলিয়ন ডলার ব্যয় করে ক্ষেপণাস্ত্র উন্নয়ন ও সামরিক গবেষণায়। মানবিক অধিকার সংকটের ক্ষেত্রে অর্থনৈতিক বাস্তবতার পাশাপাশি মানবিক সংকট উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নিয়ে গভীর প্রশ্ন তোলে। সরকার ভিন্ন মতকে বরদাস্ত করে না, বরং গোপন পুলিশ সর্বত্র নজরদারি চালায় এবং সাধারণ মানুষ মুক্তভাবে মত প্রকাশ করতেও পারে না। হাজার হাজার মানুষ রাজনৈতিক বন্দী শিবিরে আটকে, যেখানে তাদের জোরপূর্বক শ্রম করানো হয়। এছাড়া তথ্য প্রবাহ সম্পূর্ণ নিয়ন্ত্রিত, জনগণ বাইরের দুনিয়ার খবর জানতে পারে না। ইন্টারনেটে সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ, টেলিভিশন ও সংবাদপত্র পুরোপুরি রাষ্ট্রের হাতে। ফলে মানুষ জানে না তাদের দেশে বিশ্বে কোথায় দাঁড়িয়ে আছে, তাদের ভবিষ্যৎ কেমন হতে পারে। অর্থনীতি ও মানবিক সংকটের বৈশ্বিক প্রতিক্রিয়া কি রয়েছে? এই অর্থনীতি এবং মানবিক সংকট শুধু উত্তর কোরিয়ার নেতা ভেতরেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে বিশাল প্রভাব ফেলছে। মানবাধিকার লঙ্ঘনের কারণে উত্তর কোরিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে আছে। একই সাথে খাদ্য সংকট মোকাবেলার সাহায্যের জন্য তারা মাঝে মাঝে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার দ্বারস্থ হয়। কিন্তু একই সাথে সরকার অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যা সাহায্যদাতা দেশগুলোর জন্য এক বিশাল দ্বন্দ্বের সৃষ্টি করে। অতএব উত্তর কোরিয়ার অর্থনীতি ও মানবিক সংকট দেশটির ভবিষ্যতে বোঝার একটি মূল চাবিকাঠি। একদিকে রাষ্ট্র শক্তিশালী সামরিক কৌশল গড়ে তুলতে চায়, অন্যদিকে জনগণ প্রতিদিন ক্ষুধা ও ভয় নিয়ে বেঁচে থাকে। এই দ্বৈত বাস্তবতা শুধু দেশটির ভেতরে নয়, বিশ্ব রাজনীতিতেও অস্থিরতা তৈরি করছে। প্রশ্ন উঠছে, একটি দেশ কতদিন সামরিক শক্তির ভরসায় টিকে থাকতে পারে যদি এর জনগণ দিন দিন দুর্বল হয়ে পড়ে? উত্তর কোরিয়ার সামরিক শক্তি এবং পারমাণবিক হুমকি নিয়ে আমরা এই অধ্যায়ে কথা বলি। চলুন। তো উত্তর কোরিয়ার ভবিষ্যৎ বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এর সামরিক শক্তি এবং পারমাণবিক কর্মসূচি। কারণ বিশ্বের বুকে এই ক্ষুদ্র দেশটির নাম উচ্চারিত হয় মূলত অস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক হুমকির কারণে। অর্থনৈতিক সংকট, খাদ্যের অভাব কিংবা মানবিক সমস্যার চেয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও কূটনৈতিক আলোচনার কেন্দ্রে সবসময় থাকে উত্তর কোরিয়ার অদৃশ্য শক্তি। এই অধ্যায়ে আমরা বিশদভাবে আলোচনা করব কিভাবে উত্তর কোরিয়ার সামরিক ক্ষমতা গড়ে তুলেছে, এর পারমাণবিক অস্ত্র কর্মসূচির উৎপত্তি কোথায়, এর কৌশলগত উদ্দেশ্য কি এবং কেন এটি বিশ্ব শান্তির জন্য এক গুরুতর হুমকি হিসেবে দেখা হয়। প্রথমত, সামরিক শক্তির ভিত্তি হলো সংগুণ নীতি, অর্থাৎ উত্তর কোরিয়ার সামরিক নীতি গড়ে উঠেছিল সংগুণ বা সেনা প্রথম নীতি এর উপরে। কিম জং ইল এই নীতি চালু করেন, যেখানে বলা হয় রাষ্ট্র অথবা রাষ্ট্রের সবকিছু আগে সেনাবাহিনীকে ঘিরে সাজাতে হবে। বাজেট, সম্পদ, প্রযুক্তি সবচেয়ে আগে সেনাবাহিনীকে দিতে হবে, পরে জনগণের প্রয়োজন মেটানো যাবে। এই নীতির কারণে উত্তর কোরিয়ার সেনাবাহিনী পৃথিবীর অন্যতম বৃহৎ স্থায়ী বাহিনীতে পরিণত হয়েছে। আজকের দিনে দেশটির সেনাবাহিনীর প্রায় সদস্য সংখ্যা প্রায় 12 লক্ষ। যদিও রিজার্ভ ফোর্স এবং আধা সামরিক বাহিনী যোগ করা হয়, তাহলে এই সংখ্যা কয়েক মিলিয়নে পৌঁছাবে। ফলে উত্তর কোরিয়ার প্রতিটি পরিবার কোনো না কোনোভাবে সেনাবাহিনীতে সাথে যুক্ত। প্রচলিত অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তি। অর্থনৈতিক দুরবস্থার কারণে উত্তর কোরিয়ার প্রচলিত অস্ত্রশস্ত্র তুলনামূলক পুরনো। ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং নৌবাহিনী পশ্চিমা বা দক্ষিণ কোরিয়ার তুলনায় পিছিয়ে আছে, কিন্তু এর মানে এই নয় যে তারা অকার্যকর। দেশটির ভৌগোলিক অবস্থান ও গোপন সামরিক ঘাঁটি এই অস্ত্রগুলোকে কার্যকর করে তুলেছে। এছাড়াও উত্তর কোরিয়ার সাইবার যুদ্ধেও বিশেষ মনোযোগ দিয়েছে। লাজারাস গ্রুপ নামে পরিচিত তাদের হ্যাকার বাহিনী আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, এমনকি ক্রিপ্টোকারেন্সির প্ল্যাটফর্মে আক্রমণ চালিয়েছে। এর ফলে দেশটির অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে, আবার বৈশ্বিক সাইবার নিরাপত্তার আতঙ্ক তৈরি করেছে। উত্তর কোরিয়ার সামরিক শক্তির মূল স্তম্ভ হলো তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। দেশটির বিভিন্ন প্রকার ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে, যেমন শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ SRBM দক্ষিণ কোরিয়া ও জাপানকে টার্গেট করতে সক্ষম। মিড রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ MRPM গুয়াম সহ যুক্তরাষ্ট্রের এশীয় ঘাঁটি আক্রমণ করতে পারে। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অথবা ICBM যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত আঘাত হানতে পারে। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো হাওয়াস 15 এবং হাওয়াসং 17 নামে ICBM, যা ওয়াশিংটন বা নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছাতে পারে বলে দাবি করা হয়। যদিও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে, তবে হুমকির মাত্রা এতটাই বড় যে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভীত। পারমাণবিক উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে কোরিয়া 2006 সালে প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালায়। এরপর থেকে তারা আরো 6 বার পরীক্ষা করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করে বর্তমানে উত্তর কোরিয়ার
হাতে 40 থেকে 60টির মতো পারমাণবিক বোমা থাকতে পারেন। এগুলো ছোট, মাঝারি এবং কিছু ক্ষেত্রে বড় আকারের বিস্ফোরণ ঘটাতে সক্ষম। গুরুত্বপূর্ণ হলো উত্তর কোরিয়া শুধু বোমা বানিয়ে থেমে থাকেনি, বরং এই বোমাগুলো ক্ষেপণাস্ত্রে বসানোর প্রযুক্তিও উন্নত করেছে। এর ফলে দেশটির হুমকি কেবল কাগজে কলমে নয়, বাস্তবেও বিপজ্জনক হয়ে উঠেছে। প্রতিরক্ষা কৌশল এবং ক্রমাত্মক পরিকল্পনা কি রয়েছে? তো একটা প্রশ্ন, উত্তর কোরিয়ার এই সামরিক বাহিনী ও পারমাণবিক কর্মসূচি কি শুধুই প্রতিরক্ষার জন্য, নাকি এর আড়ালে আছে আক্রমণাত্মক উদ্দেশ্য? সরকার দাবি করে এটি পুরোপুরি প্রতিরক্ষা কেন্দ্রিক। তারা বলে, আমাদের উপরে যুক্তরাষ্ট্র সবসময় আক্রমণের পরিকল্পনা করছে, যদি আমরা শক্তিশালী না হই আমাদের ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের মনে করে এই কর্মসূচি কেবল প্রতিরক্ষার জন্য নয়, বরং রাজনৈতিক চাপ সৃষ্টির জন্য একটি হাতিয়ার। যখনই উত্তর কোরিয়া অর্থনীতি বা রাজনৈতিক সংকটে পড়ে, তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়, পারমাণবিক হুমকি দেয়, পর আলোচনায় বসে সাহায্য দাবি করে। অর্থাৎ এটি এক প্রকার কূটনৈতিক ব্ল্যাকমেইলিং। তো এটাই উত্তর কোরিয়ার এই কর্মসূচি বৈশ্বিক প্রক্রিয়া এবং উত্তেজনা তৈরি করে, এশিয়া এবং বিশ্বের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। দক্ষিণ কোরিয়া ও জাপান প্রতিনিয়ত আতঙ্কে থাকে, যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষার ঢাল। চীন ও রাশিয়া একদিকে উত্তর কোরিয়াকে আংশিকভাবে সমর্থন করে, অন্যদিকে বৈশ্বিক সংঘাত এড়াতে চায়, ফলে এক জটিল কূটনৈতিক ভারসাম্য তৈরি হয়েছে। জাতিসংঘ বারবার নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু উত্তর কোরিয়া থামেনি, বরং প্রতিবার আরো উন্নত প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে। এর ফলে প্রশ্ন উঠেছে, কোন নিষেধাজ্ঞাই কি এই দেশটিকে থামাতে পারবে? উত্তর কোরিয়ার সামরিক শক্তি এবং পারমাণবিক কর্মসূচি আজ বিশ্বের অন্যতম বড় হুমকি। অর্থনৈতিকভাবে দুর্বল একটি দেশ কেবল সামরিক শক্তির উপরে নির্ভর করে এবং সামরিক শক্তির উপরে নির্ভর করে বৈশ্বিক রাজনীতিকে নাড়িয়ে দেয়। এটি কি এক অদ্ভুত কৌশল, নাকি একদিন সত্যি বিশ্ব শান্তি ভেঙে দেবে? তা সময়ই বলে দেবে। তো এই অধ্যায়ে আমরা আলোচনা করব উত্তর কোরিয়া এবং আন্তর্জাতিক কূটনীতি কেমন ভাবে সামলায়। উত্তর কোরিয়ার ভবিষ্যৎ বোঝার জন্য শুধুমাত্র দেশটির ইতিহাস, সামরিক শক্তি এবং অর্থনৈতিক জানা যথেষ্ট নয়। আন্তর্জাতিক কূটনীতি, পারস্পরিক সম্পর্ক এবং বড় শক্তিগুলোর সঙ্গে উত্তরের কৌশল শেষ পর্যন্ত নির্ধারণ করবে উত্তর কোরিয়া বিশ্ব শান্তির হুমকি হবে নাকি কৌশলগত মঞ্চে খেলোয়াড়। এই অধ্যায়ে আমরা বিশদভাবে আলোচনা করব চীন, রাশিয়া, আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং জাতিসংঘের ভূমিকা এবং কিভাবে উত্তর কোরিয়া তাদের কৌশল ও কূটনীতিকে গড়ে তুলেছে। প্রথমত চীন। চীন হচ্ছে শক্তির পৃষ্ঠপোষক নাকি সীমাবদ্ধ নিয়ন্ত্রক? চলুন দেখে নিই। একটা টুইস্ট এখানে, চীন উত্তর কোরিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। ইতিহাস, অর্থনীতি এবং সামরিক কারণে তারা একে সমর্থন করে এসেছে। চীনের জন্য উত্তর কোরিয়া হলো একটি বাফার স্টেট, বা তাদের সীমান্তে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন সামরিক উপস্থিতি থেকে দূরে বজায় রাখে। চীন উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। খাদ্য, তেল এবং অন্যান্য জরুরি পণ্য চীনের মাধ্যমে আসে, তবে চীনের ধরনের কূটনীতি নিয়ন্ত্রণও রয়েছে। চীন চায় উত্তর কোরিয়া খুব বড় সামরিক হুমকি তৈরি না করুক এবং হঠাৎ সংঘাত সৃষ্টি না করুক। এর ফলে চীন মাঝে মাঝে জাতিসংঘের নিষেধাজ্ঞার সঙ্গে সমন্বয় করে, আবার কখনো নীরবে সাহায্য পাঠায়। চীনের এই দ্বৈত কৌশল উত্তরের জন্য দারুণ সুযোগ। তারা চীনের উপরে নির্ভরশীল থাকে, কিন্তু কখনোই সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে না। এই সম্পর্কই উত্তর কোরিয়াকে কিছুটা স্বাধীন এবং কূটনৈতিক বল প্রয়োগের সুযোগ দেয়। রাশিয়া, কৌশলগত সমর্থন এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। হ্যাঁ, তো রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক তুলনামূলক নতুন। সোভিয়েত যুগে তারা অর্থনীতি এবং সামরিক সহায়তা পেয়েছিল, কিন্তু আজ রাশিয়ার সঙ্গে সহযোগিতা মূলত কৌশলগত। রাশিয়া চায় উত্তর কোরিয়া স্থিতিশীলতা বজায় থাকুক, যাতে চীনের প্রভাব বেশি না বাড়ে। রাশিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির প্রতি মৃদু সমর্থন দেয়, তবে আন্তর্জাতিক চাপ অনুভূত হয়, ফলে রাশিয়া ভূমিকা অনেকটাই সমঝোতার মতো। একদিকে তারা সমর্থন দেয়, অন্যদিকে তারা সহযোগিতা করে। এই দ্বৈত ভূমিকা উত্তর কোরিয়ার কৌশলকে আরো জটিল এবং সক্ষম করে তোলে। তো যুক্তরাষ্ট্র হচ্ছে হুমকি এবং কূটনৈতিক চাপ সবসময় দিয়ে থাকে। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সবচেয়ে বড় এবং সক্রিয় হুমকির উৎস। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বিশ্বমঞ্চের চাপ এর মাধ্যমে তারা উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণে রাখতে চায়। তবে উত্তর কোরিয়া প্রতিবার পারমাণবিক পরীক্ষা চালিয়ে বা ক্ষেপণাস্ত্র প্রেরণ করে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ দেয়। এই টানাপোড়েন আন্তর্জাতিক কূটনীতিকে জটিল করে। সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্প উত্তর কোরিয়ার শীর্ষ বৈঠক বা কিম জং উন, জো বাইডেনের সম্পর্কের মতো ঘটনাও দেখিয়েছে এবং ট্রাম্পের সাথেও একটু উষ্ণ সম্পর্ক তৈরি হয়েছিল, যেখানে উত্তরের কৌশলগত চাপে যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে বসানো যায়। উত্তর কোরিয়ার কৌশল হলো ব্ল্যাকমেইল কূটনীতি, যেখানে সামরিক হুমকি ও পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা ব্যবহার করে আন্তর্জাতিক চাপ কমানো এবং বিভিন্ন সাহায্য বা নরম
কূটনীতি অর্জন করা। দক্ষিণ কোরিয়ার জন্য উত্তর কোরিয়া হলো এক ধ্রুব হুমকি। কোরিয়ার যুদ্ধে বিভক্ত হওয়ার পর থেকে তাদের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক সবসময় সম্পর্কে সতর্কতার মধ্যে। দক্ষিণ কোরিয়া চায় উত্তরের ক্ষেপণাস্ত্র ও সামরিক কর্মসূচি সীমিত হোক, আর পারমাণবিক অস্ত্র তারা কখনোই চালাকভাবে চাপ তৈরি করতে না পারে। তবে দক্ষিণ কোরিয়ার কৌশল ও দুইমুখী। তারা কখনো কূটনৈতিক সংলাপের মাধ্যমে উত্তরের উপরে প্রভাব বিস্তার করে, আবার কখনো কৌশলগতভাবে শক্তি প্রদর্শন করে। এই দ্বৈত কৌশলই উত্তর কোরিয়া উত্তরের কৌশলগত সিদ্ধান্তকে আরো জটিল করে তোলে। এরপরে আরেকটি চাপ রয়েছে, সেটা হচ্ছে জাতিসংঘ অর্থাৎ আন্তর্জাতিক চাপ। জাতিসংঘ, বিশেষ করে নিরাপত্তা পরিষদ, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এই নিষেধাজ্ঞার লক্ষ্য হলো অর্থনৈতিক ও সামরিক চাপ সৃষ্টি করে উত্তরের কৌশলকে সীমিত করা। তবে বাস্তবতা হলো নিষেধাজ্ঞা কার্যকর হলে পুরোপুরি ব্যর্থ নয়, কারণ সীমান্ত বাণিজ্য, কালোবাজার এবং চীন ও রাশিয়ার সাহায্যের কারণে উত্তরের অর্থনীতি কিছুটা টিকে আছে। এটি দেখায় যে কূটনৈতিক চাপ সর্বদা সরাসরি ফলপ্রসূ হয় না, বরং এটি সমন্বিত কৌশল প্রয়োজন। এই উত্তর কোরিয়ার কৌশল হলো হুমকি দিয়ে আলোচনার টেবিলে বসানো। তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা, পারমাণবিক হুমকি, সামরিক মহড়া সবকিছুর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করে, তারপরে আলোচনার মাধ্যমে কিছু সুবিধা অর্জন করে। আর এই কৌশল কার্যকর হয়েছে প্রায় সব বড় শক্তির ক্ষেত্রে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং দক্ষিণ কোরিয়ার নেতারা প্রতিনিয়ত উত্তরের সামরিক সক্ষমতা ও কূটনৈতিক কৌশলে পরিকল্পনা সাজাচ্ছে, ফলে উত্তর কোরিয়া সবসময় প্লেয়ার হিসেবেই টিকে থাকে, কখনো ভুক্তভোগী নয়। তো এটাই উত্তর কোরিয়ার আন্তর্জাতিক কূটনীতির একদিকে হুমকি, অন্যদিকে কৌশলের মিশ্রণ। চীন ও রাশিয়ার সমর্থন, যুক্তরাষ্ট্রের চাপ, দক্ষিণ কোরিয়ার সতর্কতা, জাতিসংঘের নিষেধাজ্ঞা, সব মিলিয়ে এই ক্ষুদ্র দেশটি একটি জটিল আন্তর্জাতিক খেলায় কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে। প্রশ্ন হলো, এই কৌশল কতদিন কার্যকর থাকবে? কখনো কি আন্তর্জাতিক চাপ, অভ্যন্তরীণ সংকট এবং মানবিক দুর্দশা মিলিয়ে উত্তরের কৌশল পরিবর্তিত হবে? উত্তর কোরিয়ার ভবিষ্যৎ কেবল দেশের ভেতর নয়, বরং সমগ্র বিশ্ব শান্তির জন্য বড় প্রভাব ফেলার সম্ভাবনা। ভবিষ্যৎ প্রেক্ষাপট এবং বিশ্ব শান্তির হুমকি নাকি কৌশল? তো শেষ আলোচনা করব প্রিয় দর্শক। আমরা আজ পর্যন্ত উত্তর কোরিয়ার ইতিহাস, অর্থনীতি, সামরিক শক্তি, পারমাণবিক কর্মসূচি এবং আন্তর্জাতিক কূটনীতি নিয়ে বিস্তৃত আলোচনা করেছি। এখন আমরা আসল প্রশ্নের দিকে আসি। উত্তর কোরিয়ার ভবিষ্যৎ কি বিশ্ব শান্তির জন্য সত্যিকারের হুমকি, নাকি এটি কেবল একটি কৌশলগত খেলায় অংশগ্রহণ করছে, যা রাষ্ট্রটিকে টিকিয়ে রাখার কৌশল? উত্তর কোরিয়ার ভবিষ্যৎকে বোঝার জন্য আমাদের প্রথমে দেখতে হবে দেশটির অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো। অর্থনৈতিক দুরবস্থা, খাদ্য সংকট, সীমিত প্রযুক্তি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, এই সবকিছু দেশের স্থিতিশীলতাকে হুমকির মধ্যে ফেলে। জনগণ টিকে আছে অদম্য ধৈর্য এবং সীমিত বাজার অর্থনীতির উপরে নিয়ন্ত্রণ করে। তবে এই অর্থনীতি এবং এই অভ্যন্তরীণ দুর্বলতা সত্ত্বেও উত্তর কোরিয়া টিকে আছে। টিকে থাকার প্রধান হাতিয়ার হলো সামরিক শক্তি এবং পারমাণবিক অস্ত্র। কিম জং উনের নেতৃত্বে দেশটির শুধুমাত্র প্রতিরক্ষার জন্য নয়, বরং কূটনৈতিকভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা, পারমাণবিক হুমকি এবং সামরিক মহড়া সবই আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। এরপরে আসে আন্তর্জাতিক প্রভাব। চীন ও রাশিয়ার সীমিত সমর্থন, যুক্তরাষ্ট্রের চাপ, দক্ষিণ কোরিয়ার সতর্কতা, সব মিলিয়ে উত্তর কোরিয়াকে একটি ব্ল্যাকমেইলিং কৌশল তৈরি করতে সাহায্য করে। তারা হুমকি দিয়ে আলোচনার টেবিলে বসতে চায়, কিন্তু সুবিধা অর্জন করে এবং তারপরে আবার কৌশলে নতুনভাবে সাজায়। এই প্রক্রিয়ার কারণে বিশ্বের বড় রাষ্ট্রগুলো প্রায়শই তাদের প্রতিক্রিয়া দ্বিধায় থাকে। অর্থনৈতিক ও মানবিক বাস্তবতা একদিকে এবং সামরিক শক্তি অন্যদিকে, এই দ্বৈত বাস্তবতা নিয়ে তৈরি হয়েছে উত্তর কোরিয়াকে এক ধরনের কৌশলগত চক্রে। দেশটি কখনো প্রকৃতভাবে হুমকি দিতে পারে না, কিন্তু পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের সম্ভাবনাই যথেষ্ট আতঙ্ক সৃষ্টি করে। ফলে আন্তর্জাতিক সম্প্রদায় প্রায়ই প্লেয়ার হিসেবে তাকে সম্মান জানায়। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই কৌশল কতদিন টিকে থাকবে? উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ অর্থনৈতিক ক্রমশ চাপে, খাদ্য সংকট অচল অবস্থা তৈরি করছে এবং মানবাধিকার এবং মানবিক পরিস্থিতি ক্রমশ চাপে খারাপ হচ্ছে। এই পরিস্থিতি একদিন দেশের স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে, কিন্তু সামরিক শক্তি এবং পারমাণবিক অস্ত্র কেবল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়াও ক্রমবর্ধমান। যুক্তরাষ্ট্র তার মিত্ররা উত্তর কোরিয়াকে সীমিত করতে বিভিন্ন রকম কৌশল অবলম্বন করছে। সামরিক মহড়া, নিষেধাজ্ঞা, কূটনৈতিক আলোচনা। এদিকে চীন এবং রাশিয়াও এখনো আরো সক্রিয় ভূমিকা নিচ্ছে, যাতে উত্তরে অতিরিক্ত আচরণ আন্তর্জাতিক সংঘাত সৃষ্টি না করে। অর্থাৎ আন্তর্জাতিক চাপ ধীরে ধীরে উত্তর কোরিয়ার কৌশলকে সীমিত করছে, যদিও পুরোপুরি বন্ধ করতে পারছে না। পরবর্তী প্রযুক্তি ও তথ্য প্রবাহের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সীমান্ত অঞ্চল, কালোবাজার এবং গোপন স্যাটেলাইট বা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে দেশটির তরুণ প্রজন্ম বাইরের বিশ্বের সঙ্গে যুক্ত হচ্ছে। তারা দেখতে পাচ্ছে দক্ষিণ কোরিয়া, চীন ও জাপানের উন্নত প্রযুক্তি এবং তাদের উন্নয়নশীলতা। এই তথ্য চুক্তি একদিন দেশের কৌশলগত সিদ্ধান্ত
সিদ্ধান্তকেও প্রভাবিত করতে পারে। সব মিলিয়ে উত্তর কোরিয়ার ভবিষ্যৎ দুটি দিকের মধ্যে টকবক করছে। একদিকে এটি বিশ্ব শান্তির জন্য হুমকি, কারণ পারমাণবিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং অপ্রত্যাশিত সামরিক কর্মসূচি কোনো সময় বাস্তব সংঘাত সৃষ্টি করতে পারে। অন্যদিকে এটি কৌশলগত খেলায় অংশগ্রহণ, যেখানে হুমকি ব্যবহার করে আন্তর্জাতিক সাহায্য, আলোচনা, সুবিধা এবং কূটনৈতিক প্রভাব অর্জন করা হচ্ছে। এখানে আমরা একটি চূড়ান্ত পর্যবেক্ষক করতে পারি, উত্তর কোরিয়ার ভবিষ্যৎ শুধুমাত্র দেশটির অভ্যন্তরীণ সংকট, সামরিক ক্ষমতা বা কূটনীতি দিয়ে সীমাবদ্ধ নয়। এটি পুরো পৃথিবীর নিরাপত্তা, বৈশ্বিক কূটনীতি এবং আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও খাদ্য নিরাপত্তার সঙ্গে জড়িত। সুতরাং উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে কয়েকটি মূল ফ্যাক্টরের উপরে: অভ্যন্তরীণ অর্থনীতি এবং মানবিক পরিস্থিতি। যদি সংকট অব্যাহত থাকে, দেশের ভিতরে অস্থিতিশীল হয়ে পড়বে। সামরিক এবং পারমাণবিক সক্ষমতা, শক্তি বাড়িয়ে তারা কূটনৈতিক প্রভাব ধরে রাখতে পারবে, তবে এটি হঠাৎ সংঘাতের ঝুঁকিও তৈরি করতে পারে। আন্তর্জাতিক চাপ এবং কূটনীতি, নিষেধাজ্ঞা, আলোচনার প্রতিক্রিয়া এবং প্রক্রিয়া এবং শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্রের উপরে চাপ উত্তর কোরিয়ার কৌশলকে সীমিত করতে পারে। তথ্য এবং প্রযুক্তি প্রভাব, জনগণ বাইরের বিশ্বের সঙ্গে যুক্ত হলে কৌশলগত সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। তো চূড়ান্তভাবে বলা যায়, উত্তর কোরিয়া আজও একটি জটিল কৌশলগত রাষ্ট্র, যা মানবিক দুর্দশা, সামরিক শক্তি এবং আন্তর্জাতিক কূটনীতির মিশ্রণে টিকে আছে। এটি বিশ্ব শান্তির জন্য সরাসরি হুমকি হতে পারে, তবে একই সাথে এটি একটি কৌশলগত খেলায় অংশগ্রহণ করছে, যা রাষ্ট্রটিকে টিকিয়ে রাখার জন্য তৈরি। আমাদের জন্য শিক্ষা হলো, উত্তর কোরিয়ার ভবিষ্যৎ বোঝার সময় শুধুমাত্র সামরিক বা অর্থনৈতিক দিক নয়, কূটনীতি, মানবিক বাস্তবতা এবং আন্তর্জাতিক সম্পর্কের সমন্বয় বিবেচনা করতে হবে। বিশ্ব শান্তি রক্ষা করতে হবে। এই ক্ষুদ্র কিন্তু প্রভাবশালী রাষ্ট্রের কৌশল এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো গভীর বিশ্লেষণে অপরিহার্য।